নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রাম শুরু করব। আপনারাও আমাদের সঙ্গে যেরকমভাবে অন্য দিন থাকেন আজকেও সেভাবে থাকবেন। আজকের সমস্যাটা একটু জটিল, মানে উচ্চারণ করা তো আরও জটিল, মানে একটু ক্রিটিক্যাল, নামটা শুনে হয়তো একটু চমকে যাবেন, কিন্তু কি সেটা জানতে হবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, অর্থাৎ শর্টে হচ্ছে PMOS। এই প্রবলেম কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয় এবং কিভাবে দেখা দেয়, কতটা ভয়ের বিষয় রয়েছে বা নেই, বা ট্রিটমেন্ট কি আছে, বা সবচেয়ে আগে যেটা আপনারা জানতে চাইবেন যে এর সিমটমটা কি রয়েছে। আসুন আজকে আলোচনা করি। আমাদের সঙ্গে রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট চিকিৎসক ডক্টর এন ভট্টাচার্য। আমি স্বাগত জানাবো ম্যাডামকে আজকের অনুষ্ঠান। নমস্কার। এই PMOS কি হয় মূলত, মানে আমি জানতে চাইছি যে এটা সিমটমটা কি হয়, প্রথম আগে সেটা শুনি। PMOS বা এই যে PCOS PCOD ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা না একই রকম সমস্যা, কাছাকাছি সমস্যা। PMOS এর মধ্যেও কিন্তু আপনার এই যে পিরিয়ডস, আপনার যে পিরিয়ডিক সাইকেল যেটা রয়েছে সেটা আপনার ইররেগুলার থাকবে। হিসেব মতো দেখা গেলে আপনার একটা বছর মানে 12টা মাস, 12 মাসে আপনার 12 বার আপনার পিরিয়ডস হবে, কিন্তু PMOS এর মতো সমস্যা থাকলে সেটা আপনার 8 বারের চেয়ে কম হবে। বা আপনার যদি আমি 4 দিন মোরলেস অ্যাভারেজ আমি ধরি যে আপনার একটা পিরিয়ড সাইকেল আপনার 4 দিন থাকে, তো তাহলে আপনার 12 মাসে 48 ডেজের মতো হওয়ার দরকার সেটা, কিন্তু সেটা আপনার উইদিন 35 ডেজের মতো থাকবে। মানে আপনার পিরিয়ডসটা হয়তো প্রত্যেক মাসে হচ্ছে না, বা হলেও সেটা আপনার একদিন দুদিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, বা এরকম হচ্ছে যে আপনার পিরিয়ডসটা হতেই থাকছে, সেটা আপনার স্টপ হচ্ছে না। এই যে এন্ডোক্রাইন আমাদের একটি গ্ল্যান্ড রয়েছে যেখান থেকে আমাদের প্রত্যেকটা হরমোন আমাদের শরীরের মধ্যে আসছে। ইনসুলিন একটি হরমোন। আমরা অনেকেই জানি যে ইনসুলিনের তারতম্যের জন্য আমাদের শরীরের মধ্যে সুগার বা ডায়াবেটিস এর উৎপত্তি হয়, কিন্তু এই ইনসুলিনও কিন্তু দায়ী কোনো না কোনো রকমভাবে আপনার ওভারির মধ্যে সিস্ট বা ফলিকল এর সৃষ্টি হওয়ার জন্য। তো এই PMOS মানে পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। মেটাবলিক কথাটা কেন এসছে? মেটাবলিজম আমরা কোথায় বলি, সেটা খাওয়া দাওয়ার সাথে যুক্ত, বা শরীরের মেটাবলিজম, মেটাবলিক রেট আমরা এইভাবে সেটাকে বলে থাকি। কিন্তু এখানে এই মেটাবলিক ওয়ার্ডটা কেন হলো? জাস্ট বিকজ অফ দ্যাট ইনসুলিন আপনার হরমোন, এই যে ইনসুলিন হরমোনটা আপনার শরীরের মধ্যে সঠিকভাবে কাজ করতে পারছে না, যার জন্য আপনার ওভারির মধ্যে ছোট ছোট ফুসকুড়ির মতো যার ভিতরে জল জমে থাকে, যেটাকে আমরা সিস্ট বা ফলিকল বলি, তার উৎপত্তি হচ্ছে। এই আপনার এই সিস্টের থেকে কিন্তু আপনার পিরিয়ডসের মধ্যে ইররেগুলার আপনার একটা সমস্যা দেখা দেবে, যে আপনার ঠিকভাবে পিরিয়ডসটা হবে না, বা আপনার কম দিন হবে, কোয়ান্টিটি কম হবে। তো এই প্রবলেমসগুলোই কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমি আগে বললাম মোরলেস এই PCOD বা PCOS বা PMOS প্রত্যেকটাই কিন্তু আপনার মোরলেস একই রকম ক্যাটাগরি থাকে, কিন্তু সেগুলো প্রত্যেকটা হরমোনের জন্য আলাদা আলাদা এদের কিন্তু নামকরণ রয়েছে। এখানে আপনার ইনসুলিন হরমোন যখন ঠিকভাবে কাজ করে না, তখন তাকে আমরা PMOS বলে আমরা জানছি। আর যদি আপনার সেখানে শুধুমাত্র ইনসুলিন নয়, আপনার যদি আরও অন্যান্য যে আপনার হরমোনগুলো রয়েছে, অ্যান্ড্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো যদি ঠিকঠাক কাজ না করে, তাহলে আপনার যদি সিস্ট হয় সেটাকে আমরা PCOD বলে আমরা সেটাকে জানি। তো এরকমের প্রত্যেকটা ডিফারেন্সিয়েট আলাদা আলাদা করে করা রয়েছে, কিন্তু মোরলেস প্রবলেমটা কিন্তু আপনার সেম। আচ্ছা, এবার আমরা তাহলে বুঝবো কি করে যে আমরা PMOS আক্রান্ত হয়েছি? শুধুমাত্র কি পিরিয়ডস যেটা হয় সেটা ইরেগুলারিটিসের জন্য? আচ্ছা, অনেক ক্ষেত্রে এই ধরনের কন্ডিশনে আমরা দেখেছি অনেক সময় পিরিয়ডের যে নির্দিষ্ট সময় থাকে সেটা এগিয়ে আসছে অথবা পিছিয়ে যাচ্ছে। মানে পিছিয়ে যাওয়াটা ধরুন সপ্তাহখানেক বা সপ্তাহ দুয়েক হঠাৎ করে পিছিয়ে গেল। এর কারণটা কি? এর থেকে এটা হতে মানে তাহলে কি আমরা ভাববো যে তাহলে PMOS আমাদের হতে চলে? কারণ আপনি যে ডে ওয়াইজ হিসাব দিচ্ছেন বা মান্থ ওয়াইজ হিসাব দিচ্ছেন, পিছিয়ে যাওয়া মানে কিন্তু তাহলে তুলনামূলক বছরে দেখা যাবে যে 12টার জায়গায় সেটা কমে গিয়ে 8টার নিচে চলে আসবে। বেসিক্যালি আপনার পিরিয়ডসের যে টাইম রয়েছে সেটা আপনার 4-5 দিন আগে পরে, দ্যাট ইজ নর্মাল। এটা অনেকের ক্ষেত্রেই হয়। মাস যেমন প্রত্যেকটা 30 দিনে নয়, 31 দিনে রয়েছে, 28 দিনে রয়েছে। তো আপনার এই সাইকেলটাও কিন্তু আপনার 3-4 দিন আগে পরে হতে পারে। সেটা নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, যদি আপনার প্রত্যেক মাসে আপনি দেখছেন যে কখনোই ঠিক থাকে না, শুধু 3-4 দিন নয়, 7 দিন 10 দিন আগে হচ্ছে বা পরে হচ্ছে, বা একই মাসে দুবার হয়ে যাচ্ছে,
তাহলে কিন্তু আপনার সেখানে চিন্তার বিষয় রয়েছে। আর সেখানে আপনি যদি শুধুমাত্র ইউএসজি রিপোর্ট করান, সেটা আপনাকে দেখাবে যে আপনার সিস্ট রয়েছে, আপনার ফলিকল রয়েছে। বাট এই সিস্ট বা ফলিকল, তার পেছনের কারণটা কি? সেটা কি ইনসুলিন ইনডিউসড হচ্ছে না মেটাবলিক রিজনের জন্য হচ্ছে? সেটা জানার জন্য কিন্তু কিছু হরমোনাল টেস্ট রয়েছে, হরমোনাল প্যানেল টেস্ট রয়েছে, সেগুলো কিন্তু করার প্রয়োজন রয়েছে। প্রচুর হরমোনের টেস্ট রয়েছে যেগুলো হয়তো সচরাচর করা হয় না। আমরা একটা সিম্পল একটা ইউএসজি রিপোর্ট করছি, সেখানে পিসিওডির সমস্যা বা পিসিওএস এর সমস্যা, সেরকমভাবে আমরা ট্রিটমেন্টটা করি। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার হরমোনের টেস্ট করারও কিন্তু অনেকটা প্রয়োজন রয়েছে, কারণ এই পিএমওএস এর মধ্যে মেল হরমোন আপনার শরীরে এতটা বেশি বেড়ে যাবে যে আপনার ফেশিয়াল হেয়ার গ্রোথ বা আপনার শরীরের মধ্যে এক্সট্রা হেয়ার গ্রোথ, যেটাকে আমরা হার্সিটুজেম বলে থাকি, এটি একটি আরেকটি রোগ। তো এই সমস্যাগুলো কিন্তু আপনার মধ্যে আসতে পারে, বা আপনার হয়তো গলার ভয়েস চেঞ্জ হয়ে যাবে। একটা টাইম পিরিয়ডে প্রত্যেকের গলার ভয়েসটা চেঞ্জ হয়, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। কিন্তু আপনার যদি সেটা অনেক বয়সে, মানে আপনার আফটার 18 ইয়ার্স বা আফটার 21 ইয়ার্স যদি আপনার ভয়েস চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু আপনারই হরমোনাল ইমব্যালেন্সের জন্য আপনার হচ্ছে। আচ্ছা, কিন্তু এখানে এবার আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন যে এর সঙ্গে আমরা ইনসুলিনের কথা উল্লেখ করলাম, মেটাবলিজম বা মেটাবলিক ডিসঅর্ডারের কথা বলছি, তাহলে কি এর সঙ্গে সুগারের কোনো সম্পর্ক রয়েছে? মানে সুগার পেশেন্ট হলে কি তবে এরকম হতে পারে? ডায়াবেটিক পেশেন্ট প্রোন, কেন প্রোন? কারণ অলরেডি ওদের শরীরের মধ্যে ইনসুলিন ঠিকভাবে বেরোচ্ছে না বা ঠিকভাবে কাজ করছে না। তো ইনসুলিনের আপনার তারতম্যের জন্য, ইনসুলিন কম থাকার জন্য এই সমস্যা আপনার মধ্যে আসতে পারে। এরকম কোনো ব্যাপার নেই প্রত্যেক যাদের ডায়াবেটিস রয়েছে ফিমেলসদের প্রত্যেকেরই পিএমএস হবে বা পিসিওএস হবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, আপনারা এই জায়গাটায় আপনারা কিন্তু প্রোন। এবার আপনারা যদি আপনার ডায়াবেটিক আপনি পেশেন্ট, আপনি ঠিকভাবে ট্রিটমেন্ট করছেন বা খাওয়া দাওয়ার মধ্যে রেস্ট্রিকশন রয়েছে আপনার, বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার ঠিকঠাক রয়েছে, তাহলে হয়তো এই সমস্যা আপনার নাও আসতে পারে। আচ্ছা, আপনি বলছেন যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশনস বা ফুড হ্যাবিট বা লাইফস্টাইলের মধ্যে একটা কন্ট্রোল আনা দরকার, যেটা আমি এটা দীর্ঘদিন ধরে আপনাদের প্রোগ্রামেই শুনে আসছি যে সুগারকে তাহলে কন্ট্রোল করা যায়। এরপর সুগারের কিছু ওষুধ রয়েছে, এটা একটা সিমটম, এটা খুব বিরাট একটা রোগ নয় আয়ুর্বেদের দৃষ্টিভঙ্গিতে, যেভাবে অন্যান্য প্যাথিতে দেখা হয়। তাহলে এই ক্ষেত্রে মানে ধরুন যখন আমরা পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে আলোচনা করছি, এর মানে প্রিভেনশনটা কি? মানে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আমরা বলি, যে প্রিভেনশন কি, মানে প্রিভেন্টিভ মেজার্স আমরা কি নিতে পারি যার ফলে পিএমওএস বা এরই সঙ্গে সংশ্লিষ্ট ওই যে পিসিওডি বা ইত্যাদি আরও বলছেন, এটা আটকানো যেতে পারে, রদ করা যেতে পারে? দেখুন, আপনার এই যে প্রিভেনশন, প্রত্যেকটা হরমোন আপনার শরীরের মধ্যে ওরা নিজেদের মতো কাজ করছে। আপনি তো হরমোনকে রেগুলেট করতে পারবেন না, আপনি তো হরমোনকে বলতে পারবেন না যে না তুই কম বেরোবি বা তুই বেশি বেরোবি, এরকম তো আপনি বলতে পারবেন না। তো এটাকে আপনার ঠিক রাখার জন্য ইনিশিয়ালি আপনি যেটা করতে পারেন, যেটা আপনার হাতে রয়েছে, প্রত্যেক দিন আপনার হাফ অ্যান আওয়ার সময় নিজের জন্য বার করুন। সেই সময়টা আপনি একটু আপনার অ্যাক্টিভিটিস রাখুন, আপনার যোগা প্রাণায়াম, মানে আপনি ফিজিক্যাল হ্যাঁ যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করুন। আপনাকে জিমে গিয়ে কিছু করতে হবে সেটা আমি বলবো না, যেটুকু আপনি করতে পারেন, কিচ্ছু না হোক একটু আপনি হাঁটুন, একটু জগিং ওয়াকিং এগুলো আপনি করুন, সেটা আপনার জন্য প্রয়োজন। খাওয়া দাওয়ার মধ্যে এখন প্রত্যেকটা খাবারের মধ্যেই ভেজাল রয়েছে। আপনি যতই শাকসবজি খান বা ফল খান বা ফলের রস, দুধ খান, যাই খান, প্রত্যেকটাতেই ভেজাল রয়েছে। তার থেকেও আপনাকে বাছাই করে খেতে হবে। ঘরে খাওয়া দাওয়ার চেষ্টা করুন, বাইরে খাবেন না, বা আপনি ডায়েরির প্রোডাক্ট অতিরিক্ত খাবেন না, বা ফাস্ট ফুড, ফ্যাটি ফুড যেগুলো আছে সেগুলোকে একটু আপনাকে কাট ডাউন করতে হবে। প্রথম থেকেই অভ্যাসটা করতে হবে, হঠাৎ করে করলে কিন্তু হবে না। আমরা যখন স্কুল কলেজে থাকি আমরা বাইরে খাওয়া দাওয়া করি, এই অভ্যাসটাকে একদম প্রথম থেকেই করতে হবে। যা খাবেন আপনি ঘরে খাওয়া দাওয়া করুন, অ্যাক্টিভিটিস রাখুন। আরেকটা জিনিস, যেটা অতিরিক্ত স্ট্রেস বা এংজাইটি বা ডিপ্রেশন, টেনশন এগুলো করবেন না। এগুলোর থেকেও কিন্তু আপনার শরীরে অনেক ধরনের রোগ কিন্তু আপনার আসতে পারে। বেশি টেনশন করে কোনোদিনও কোনো সমস্যার সমাধান হয়নি। সমস্যার সমাধান বার করতে হলে টেনশনটাকে কম করতে হবে। একদম, কিন্তু সেটা কতটা আপনার পক্ষে করা সম্ভব সেটাও একটা বিষয়। বহু মানুষ রাত জেগে কাজ করেন, যার ফলে অনেক সময় দেখা যায় স্ট্রেস বাড়তে পারে। সেগুলো কিভাবে কন্ট্রোল করবেন, এটা নিজেদের একটা প্ল্যানিং করতে হয়, এবং চেষ্টা করবেন যে এই ধরনের সমস্যা হলে যদি আয়ুর্বেদের মানে সঙ্গে চলা যায়, তাহলে আমার মনে হয় একটা আপনাদের অ্যাডভান্টেজ আছে বা সুবিধা আছে, সেটা হচ্ছে খানিকটা আপনি আপনার লাইফস্টাইল সম্পর্কেও একটু কনসিয়াস হতে পারছেন, মানে যেটা আমরা ন্যাচারালি হই না, এবং আমরা হয়তো হতে পারিও না। সবসময় হই না বললে আপনার দোষ দিয়ে কোনো লাভ নেই,
পরিস্থিতি আপনাকে মানে বাধ্য করে। যেমন একটু আগে আমাদের একজন এমপ্লয়ি একটু অসুস্থ হয়ে পড়েছেন, আজকে বলছে হাই প্রেশার হয়ে গেছে। এবার তার মানে আমরা যেটা স্বাভাবিকভাবে শুনে এসেছি যে হয়তো ঘুম কম হয়। বাস্তবিক আমার সঙ্গে একটু কথা হলে আমি জিজ্ঞেস করলাম, বলছে যে অনেক রাতে শুতে যেতে হয়, সকালবেলায় ছেলেকে নিয়ে আবার স্কুলে দৌড়তে হয়, খুব স্বাভাবিকভাবে ঘুমের পিরিয়ডটা কম হচ্ছে। এটা কি করে ব্যালেন্স করা যায়? ফার্স্ট হচ্ছে ডোমেস্টিক ম্যানেজমেন্ট, মানে ঘরের গৃহস্থালির ম্যানেজমেন্ট, সেটা করা। আমার মনে হয় তার সাজেশন আপনারা এনবিপি থেকেও পাবেন যে কি করে কি আমি ব্যালেন্স করব। ডক্টর শর্মা বলেন যে 8টার আগে খেয়ে নাও, শুনে একটু অবাক লাগবে যে 8টার আগে যদি খেয়ে নেওয়া যায় রাত্রের ডিনারটা, তাহলে আর খুব একটা রোগ বিরোগ আমাদের হবে না। কিন্তু সেটা কি আদতে করা যায়? করতে গেলে আমাকে কি করতে হবে? তার তো একটা মানে প্ল্যান দরকার, একটা রুট ম্যাপ দরকার, নাহলে আপনি করবেন কি করে? এবং সেটা হয়তো বা এনবিপি থেকে আপনি পেতে পারেন। তাই আমি বলছি যে যারা বিভিন্ন জেলাতে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা রেসপন্স করুন। এনবিপির তরফ থেকেও রেসপন্স আপনাদের জন্য করা হচ্ছে। সেটা কি? বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ চেম্বার রাখা হয়েছে এবং এমন কিছু কিছু ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে একাধিক চেম্বার রয়েছে। আমি সাপোজ মেদিনীপুর উল্লেখ করি, একাধিক চেম্বার রয়েছে। তো সেই চেম্বার, হাওড়া জেলার কথা বলি, একাধিক চেম্বার রয়েছে, কলকাতা একাধিক, উত্তর 24 পরগনা একাধিক চেম্বার রয়েছে। তো কাজে এই চেম্বারগুলোতে আপনি আসবেন। তার জন্য নাম এনরোল করতে গেলে এই যে নিচে নাম্বার 9830235527, 9830235537 নাম্বারে ফোন করতে হবে। আজকে এখন এই মুহূর্তে লাইভে কথা বলতে গেলে আপনাকে এই যে সরাসরি কথা বলুন 6292242341 এবং 342 এই নাম্বার দুটোতে ফোন করতে হবে এখনই কথা বলবার জন্য, এখনই কোনো রকম গাইডলাইন পাওয়ার জন্য। তো আপনারা যতক্ষণ ফোন করছেন আমি আপনাদেরকে চেম্বারগুলো বলে দিই যে কোথায় কি চেম্বার রয়েছে, আপনাদের সুবিধা হবে। পরবর্তীকালে সেই চেম্বারগুলোতে আপনারা যেতে পারবেন। নাম লিখিয়ে রাখুন দ্রুত, কারণ পরবর্তীকালে দেখা যাবে যে অনেক সময় বেশি পেশেন্ট হয়ে গেলে আপনার নাম হয়তো এনলিস্টেড হলো না। ফোন আসলে আমি ফোন নিয়ে নেব, আমি চেম্বার বলতে থাকছি। 25 তারিখে হচ্ছে বনগাঁ চেম্বার রয়েছে, অর্থাৎ সেটা আগামীকাল। বনগাঁ চেম্বারে ম্যাডাম থাকছেন নিজে, এন ভট্টাচারিয়া। আপনি ডক্টর সিএমডি স্যার বি শর্মাকে পাবেন হলো হচ্ছে মেদিনীপুরে চেম্বার হচ্ছে 27th of this month, এই মাসের 27 তারিখে। 27 তারিখে কাকদ্বীপ, শিলিগুড়ি এবং বহরমপুরেও চেম্বার রয়েছে। কাকদ্বীপে থাকবেন হচ্ছে এন ভট্টাচারিয়া, এস ঘোষাল থাকবেন হচ্ছে শিলিগুড়িতে, আর বহরমপুরে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার। 28 তারিখে দুটো জায়গায় চেম্বার রয়েছে, এক হচ্ছে কৃষ্ণনগর আর দ্বিতীয় হল হচ্ছে রায়গঞ্জ। কৃষ্ণনগরের চেম্বারে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার, এস ঘোষালকে আপনি পাবেন হচ্ছে রায়গঞ্জে। 30 তারিখ হচ্ছে হেডিয়াতে চেম্বার হচ্ছে, হেডিয়াতে ডক্টর বিনোদ শর্মা অর্থাৎ ডিরেক্টর স্যার সিএমডি স্যার উনি থাকবেন হেরিয়াতে। 30 তারিখে ডিব্রুগড় চেম্বার রয়েছে, ডিব্রুগড়ে হচ্ছে এস ঘোষাল থাকবেন। আসামে যারা নাম লেখাবেন তার ইমিডিয়েট নাম লিখিয়ে রাখুন। আয়ুর্বেদের সঠিক চিকিৎসা পেতে গেলে আসাম কিন্তু একটা জায়গায় অনেক পুরনো হেরিটেজ, পুরনো সংস্কৃতি, পুরনো ধারা এর ধারক বাহক এবং প্রতিপালক। কাজেই এই আয়ুর্বেদের সম্মান আমি জানি সেখানে হেমন্ত বিশ্ব শর্মার সরকার রীতিমতো করছেন এবং আসাম কিন্তু এনবিপির জন্য একটা নিউ ডেস্টিনেশন হতে চলেছে। আপনাদেরকে বিস্তারিত পরবর্তীকালে নিশ্চিতভাবে অনুষ্ঠানে বলে দেওয়া হবে। আচ্ছা, এবার আমি জুলাই শিডিউলে আসবো, কিন্তু তার আগে ফোন নিই, একটু ওয়েট করুন, বলে দিচ্ছি 1 জুলাই থেকে কী চেম্বার আছে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন দিদি? হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার অমৃতা কালনা থেকে। আচ্ছা, বলুন কি হয়েছে আপনার? বলছি স্যার, আমার বহুদিন থেকে আমি প্রচন্ড পরিমাণে গ্যাস অম্বলে ভুগছি আর কি। আচ্ছা। এখন এই গ্যাস অম্বল থেকে মানে প্রচন্ড পরিমাণে আমি একটু নুনটা দিয়ে ভাতও খেতে পারি না, পেট বুক কন্টিনিউ জ্বালা করে। তার সঙ্গে সমস্ত শরীর ব্যথা হচ্ছে এখন দিন দিন, মানে সমস্ত বুক পেট তো ব্যথায়, তার মধ্যে সমস্ত শরীর ব্যথা হচ্ছে। আচ্ছা। আমি মানে ইউএসজি থেকে শুরু করে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি অনেক কিছুই করিয়েছি। এবার আমি খাবার পেট ভরে খাবার খেলেই না, সঙ্গে সঙ্গে রেকটামে গিয়ে ধাক্কা দেয়, সঙ্গে সঙ্গে পটি পেয়ে যায়। এরকম কন্ডিশন প্রায় সময় হয় আমার। আমি মানে একটু তৃপ্তি করে পেট ভরে দুটো ভাতও খেতে পারি না, এমনি আদার্স কিছু খাইও না বহুদিন থেকেই। আমি ওই দুবেলা দুটো ভাতই খাই, শাকসবজি দিয়ে কি মাছ দিয়ে, যা হোক। ঠিক আছে, এবার এই সমস্যা আপনি কতদিন ধরে ভুগছেন? অনেক বছর, তাও এই মোটামুটি 2016-17 সাল থেকে ভুগছি আমি। তার মানে 16 ধরে নিলে 10 বছর। হ্যাঁ, আমি মানে এই প্রবলেম নিয়ে আমি ব্যাঙ্গালোর পর্যন্ত ঘুরে এসেছি, কিন্তু আচ্ছা, যদি এটা এনবিপি ঠিক করে দিতে পারে তাহলে আপনি কি বলবেন?
তাহলে তো অসংখ্য মানে কি বলবো, ধন্যবাদ যাই হোক, জানানোর আজকে ভাষা কি ইট ইজ টু আর্লি টু সে যে আপনার কতটা ঠিক হবে, কিন্তু আগে ম্যাডাম কি বলছেন আপনি শুনে নিন। তবে এটুক আমি জানি যে পেটের সমস্যা কিন্তু এনবিপি চ্যালেঞ্জ নিতে রাজি আছে। আমি জানি না এন ভট্টাচার্য কি বলবেন আপনি? আপনার রিপোর্টে কোনো কিছু সমস্যা ধরা পড়েছে কোনো আপনার এন্ডোস্কোপি বা হ্যাঁ, ওই কোলোনোস্কোপিতে? আমার ওই ফ্যাটি লিভার 1 ধরা পড়েছে। আর তার মধ্যে আপনার বছর দুয়েক আগে আমার একটা পলিপও ধরা পড়েছিল, কিন্তু রিসেন্ট ইউএসজি করার পর আমার পলিপটা দেখা যায়নি। আচ্ছা, কোনো আলসারের সমস্যা দেখা দিয়েছে কি? আলসার, হ্যাঁ, গ্যাস্ট্রাইটিস তো আছেই। তো তাহলে প্রথমত আপনার যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার মধ্যে একটু পরিবর্তন করুন। অতিরিক্ত গরম খাবার আপনি খাবেন না, বা অতিরিক্ত আপনি স্পাইসি খাবার বা অতিরিক্ত আপনার মাছ মাংস ডিম সেগুলো আপনার খাওয়া এখন একদমই চলবে না, কারণ আপনার লিভার অসুস্থ আছে। আপনার লিভার সেই কাজটা, ওর যে কাজ সেটা করতে পারছে না। তো লিভারের উপর শুধু শুধু চাপ দিয়ে কোনো লাভ নেই। তো এই জিনিসগুলোকে আপনার একটু বন্ধ করতে হবে। আর আপনাকে বলবো আপনি এখন থেকেই একটুখানি ঈষদুষ্ণ গরম জল খাওয়া শুরু করুন, খুব ভালো আপনার কাজ দেবে। আমি আপনাকে গরম খাবার খেতে বারণ করলাম, কিন্তু আপনাকে আমি বললাম যে একটু ঈষদুষ্ণ গরম জল খান। এবার আপনি বলবেন যে গরম জল খেলে তাহলে কি করে হবে, গরম খাবার যদি না খেতে পারি। তো গরম জলটা আপনার কি করবে, আপনার ডাইজেশনটাকে প্রপার করবে, আপনার হজম শক্তিটাকে আপনার বাড়াবে, আপনার স্টুলটা রেগুলার থাকবে। আপনার এই ডাইজেশন যদি আপনার ঠিকঠাক হয় তাহলে কিন্তু আপনার পেটের অনেকটা সমস্যা আপনার অনেক হারে কিন্তু কমে যাবে। তো এইটা আপনি করা এখন শুরু করুন। মাঝে মধ্যে একটু ডাবের জল খাবেন বা আখের রস খাবেন, টক দই দিয়ে একটু ঘোল তৈরি করে খাবেন, এগুলো আপনার জন্য কিন্তু দরকার। এই জিনিসগুলো আপনার খাদ্য তালিকার মধ্যে অ্যাড করুন। সবুজ শাকসবজি প্রত্যেক দিন খাবেন, ফাইবার জাতীয় খাবার একটু বেশি করে আপনি খান। আর আপনি যেখান থেকে ফোন করছেন, আমাদের বর্ধমানে চেম্বার রয়েছে, আমাদের দুর্গাপুরে চেম্বার রয়েছে, যে চেম্বারই আপনার মনে হয় যে আপনার কাছাকাছি রয়েছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। চেম্বারে এসে আপনি দেখা করবেন, আপনাকে কি করতে হবে, কিভাবে থাকলে আপনি ভালো থাকবেন, সবটাই আমরা আপনাকে বলবো। আর এই পেটের সমস্যা নিয়ে চিন্তা করতে হবে না। 10 বছর অনেক কষ্ট আপনি করেছেন, 10টা সপ্তাহ শুধু সময় দেবেন, তার মধ্যেই আপনি ঠিক হয়ে যাবেন। আমি বেশি সময় আপনার থেকে 10 চাইছি না। সপ্তাহ মানে আপনি 2.5 মাস সময় চাই। একদম 2.5 থেকে 3 মাসের মধ্যে আপনি কিরকম থাকবেন সেটা জানাবেন। এবং শুধু তাই নয়, আপনি যখন সুস্থ হয়ে যাবেন তখন বলবেন যে আমার ভিডিওগ্রাফি করে আমি টিভিতে চালাতে চাই। আপনার রেসপন্স, আপনি 10 বছর ধরে ভুগছেন পেটের সমস্যায়, মানে আপনি গ্যাস্ট্রো প্রবলেম আপনি বললেন, আলসার টাইপের হয়েছে আপনার যা খাচ্ছেন পটি পেয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে অনেক, পেটে জ্বালা করছে, সেটাও আপনি বললেন। আলসার হয়েছে বলেই হয়তো জ্বালা হচ্ছে ম্যাডাম, সেটা আমি যতদূর জানি। তো আপনি ঠিক হয়ে গেলে আপনি আপনার রেসপন্স আমাদেরকে টিভিতে জানাবেন। আমরা শুধু জানবো না, আমরা মানুষকে শোনাবো যে আপনি 10 বছরের উপর অসুস্থ আছেন এনবিপির দৌলতে। ম্যাডামের দেওয়ার সময় অনুযায়ী 10 সপ্তাহে আপনি কেমন থাকেন, তারপরে আপনি কেমন থাকেন। আসুন আবার জুলাইয়ের 1 তারিখ থেকে আমি চেম্বারগুলো বলে দিই আপনাদেরকে। জুলাইয়ের 1 তারিখ এবং 2 তারিখ দুটো চেম্বারে সিএমডি স্যারের চেম্বার রয়েছে, অর্থাৎ ডক্টর বিনোদ শর্মার চেম্বার রয়েছে রামনগর এবং মেচেদা, এই দুটো জায়গাতেই উনি থাকবেন 1 এবং 2। 3 তারিখে হচ্ছে ক্যানিংয়ে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। আবার আপনি ডিরেক্টর স্যারকে পাবেন হচ্ছে বর্ধমান, আপনি বর্ধমান থেকেই ফোন করেছিলেন কিছুক্ষণ আগে পূর্ব বর্ধমান থেকে। 4 তারিখ বর্ধমানের চেম্বারে সিএমডি স্যার থাকবেন। 4 তারিখে আরও 3টে চেম্বার রয়েছে, এক হচ্ছে বাঁকুড়া, গুয়াহাটি এবং শিলচর। আসামের 2টো চেম্বার আছে। বাঁকুড়াতে থাকছেন হচ্ছে ডক্টর এ হালদার, এস ঘোষাল থাকছেন হচ্ছে আপনার গুয়াহাটিতে, আর শিলচরে থাকবেন হচ্ছে ভি সিং, উনি থাকবেন হচ্ছে শিলচরে। 5 তারিখে 2টো চেম্বার রয়েছে, এক হচ্ছে বোলপুর আর হচ্ছে আরামবাগ। বোলপুরের চেম্বার বোলপুরে থাকবেন হচ্ছে এস ভাদুরী, আর ডক্টর এ হালদার থাকবেন হচ্ছে আরামবাগে। 6 তারিখে চেম্বার রয়েছে 6 জুলাই হলদিয়াতে, হলদিয়ার চেম্বারে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার। এস ঘোষালকে আপনি পাবেন হচ্ছে কোচবিহারের চেম্বারে 7 তারিখে। 8 তারিখ মালদায় চেম্বার রয়েছে, মালদাতেও আপনি এস ঘোষালকে পাবেন। ডক্টর বি শর্মাকে আপনি পাবেন দুর্গাপুরের চেম্বারে 11 তারিখে। 12 তারিখে আপনি আসানসোলের চেম্বারেও ডক্টর বি শর্মাকে পাবেন। 12 তারিখে গঙ্গারামপুর চেম্বার রয়েছে এবং আগরতলা চেম্বার রয়েছে 12 তারিখে, দুটোই 12 তারিখের চেম্বার। গঙ্গারামপুরে আপনি পাবেন হচ্ছে এস ঘোষালকে, ডক্টর এন ভট্টাচার্যকে আপনি পাবেন হচ্ছে আগরতলাতে 12 তারিখে 12 জুলাই। 19 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে পুরুলিয়াতে, পুরুলিয়ার চেম্বারে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার, হ্যাঁ। আর এ হালদারকে আবার আপনি পাবেন হচ্ছে ঝাড়গ্রামের চেম্বারে 20 তারিখে।
আর 9-8-এ চেম্বার রয়েছে হচ্ছে জামশেদপুরের চেম্বারে আপনি পাবেন হচ্ছে এস ভাদুরীকে। দিল্লির চেম্বারের অ্যানাউন্সমেন্টটা করে রাখি 27 আগস্ট, অর্থাৎ আগস্টের 27 তারিখে ডক্টর বি শর্মা তিনি দিল্লির চেম্বারে উপস্থিত থাকবেন। অর্থাৎ এই হচ্ছে গেল মোটামুটিভাবে শিডিউল। এই অনুযায়ী আপনি নাম এনরোল করতে পারেন। নিচের দেওয়া স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে আপনি নক করতে পারেন। নিচের দেওয়া যে হেল্পলাইন নাম্বার, এই যে 9830235527 এবং 9830235537 নাম্বারে আপনি নাম লেখাতে পারেন। আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ, আমি বিকাশ খান বলছি, কোথা থেকে? বজবজ থেকে। আমি বলেছি আমাকে ধরে রাখতে বলেছি। আরেকবার বলুন। হ্যাঁ, মানে কোন জেলা থেকে বলছেন? হ্যাঁ, আমার নাম বিকাশনাথ খান, বজবজ থেকে বলছি। কোথায়? বজবজ। বজবজ, আচ্ছা, বলুন। হ্যাঁ, আমার নার্ভের সমস্যা, মানে হাঁটতে গেলে একটু অসুবিধা হয়, চিন করে পায়ের তলা থেকে উঠে কোমরটা লক হয়ে যায়, মনে একটু বসে পড়ি। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে এটা হয়, এমনি কোনো যন্ত্রণা হয় না। আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? এই সমস্যাটা হচ্ছে প্রায় বছরখানেক, মাস 6। আচ্ছা, 6 মাস ধরে সমস্যা হচ্ছে। আপনার কোমরে কোনো সমস্যা আছে কি? কোমরে কোনো ব্যথা? হ্যাঁ, এমআরআই করিয়েছি, সবকিছু করিয়েছি। হ্যাঁ, এখন হ্যাঁ, আপনাদের এবিপি আনন্দতে হ্যাঁ, বলুন। পঞ্চোত্তরই করতে হবে। এখন পঞ্চোত্তরই করতে হলে কি করতে হবে ওখানে? দেখুন, পঞ্চকর্মা থেরাপি করতে হবে কি হবে না সেটা আমরা আপনার ফিজিক্যাল কন্ডিশন দেখে বা আপনার রিপোর্টসটা দেখে তারপর আমরা সেটা ডিসাইড করব, ঠিক আছে? আর রইল কথা যে আপনার যে নার্ভের সমস্যা আপনি বলছেন যে আপনার নার্ভের সমস্যা রয়েছে, আপনি এমআরআইও করেছেন, তো এই রিপোর্টটা একটু দেখার প্রয়োজন রয়েছে। শুধুমাত্র থেরাপিতে হয়তো আপনি সেরকম ফ্রুটফুল রেজাল্ট পাবেন না। থেরাপি অবশ্যই প্রয়োজন রয়েছে। আপনার যদি নার্ভের কোনো সমস্যা থাকে, যে নার্ভ ড্যামেজ আছে বা ব্লকেজ আছে, সেখানে অবশ্যই থেরাপি করতে হবে। কিন্তু তার পাশাপাশি আপনার কিন্তু ওরাল মেডিকেশনেরও প্রয়োজন রয়েছে। তো আপনি একটুখানি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন। আপনি বজবজ থেকে ফোন করছেন, কোন চেম্বারটা আপনার জন্য সুবিধা হবে একটু জেনে নিন। কখন কোথায় এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন সেটা জেনে নিন। জেনে আপনি আমাদের চেম্বারে এসে দেখা করবেন। সেখানে আমরা আপনাকে ডিটেলস, আপনার রিপোর্টসগুলো দেখব, আপনাকে আমরা বোঝাবো যে আপনার কী সমস্যা রয়েছে বা তার জন্য কী করণীয় আপনার রয়েছে। আপাতত আপনি যেটা করবেন, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা বা বেশি সিঁড়ি ওঠা নামা করা এগুলো আপনি করবেন না, বা কোমর ঝুঁকে আপনি কোনো কাজ করবেন না। আপনার যদি পায়ের নার্ভের কোনো প্রবলেম দেখা দিচ্ছে, সেটা কিন্তু আপনার কোমর থেকেই আসছে। তো কোমরেরও আপনার যত্ন নিতে হবে। আপনি কোমর ঝুঁকে, কোমর বেন্ড করে কোনো ধরনের কাজ আপাতত আপনি এখন করবেন না। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোন জেলা থেকে বলছেন? আমি বলছি পুরুলিয়া থেকে, বলুন। তপন মন্ডল বলছি। হ্যাঁ, বলছি ম্যাডাম, আমার ডান দিকে না কুচির উপরে একটা ফোলা লাগছে, ফোলা। আচ্ছা, কুচির উপরে। আচ্ছা, এটা কতদিন ধরে দেখছেন আপনি? এটা কয়েক মাস হলো, কিন্তু ব্যথা না, সামান্য, কখনো সামান্য ব্যথা, সামান্য ব্যথা হয়, মানে খুব পেইন হয় না আমার, কিন্তু কখনো হয়। আচ্ছা, আপনি হাঁচি দিলে বা কাশি দিলে জায়গাটা ফুলে যায়? না। আচ্ছা, কোনো পরীক্ষা করিয়েছেন ওই জায়গাটায়? না, আমি আপনার যাবো, দেখা করে কি করে। আচ্ছা, দেখুন, আপনার যে সমস্যাটা আপনি বললেন, যতটা আমি আপনার থেকে শুনে বুঝতে পারলাম, আপনার ইঙ্গুইনাল হার্নিয়ার সমস্যা রয়েছে। তো এই ইঙ্গুইনাল হার্নিয়ার জন্য কিন্তু আপনার যেটা এখন আপাতত দরকার, আপনি একটা হার্নিয়া বেল্ট আপনি এখন ব্যবহার করতে পারেন। কিন্তু সেই বেল্ট ব্যবহার করে এমন নয় যে এটা আপনার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনার একটা জায়গার মধ্যে জিনিসটা থাকবে, আপনার একটা প্রেশারে থাকবে, তাহলে আপনার বেশি প্রবলেম হবে না। এবার রইল কথা যে তার তো চিকিৎসার প্রয়োজন রয়েছে। তো পুরুলিয়ায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার সেই চেম্বারে থাকেন। একটুখানি যোগাযোগ করুন, চেম্বারে এসে আপনি দেখা করবেন। তার আগে যদি সম্ভব হয় আপনার একটা ইউএসজি রিপোর্ট করান, আলট্রাসাউন্ড বা সোনোগ্রাফি আমরা যেটাকে বলি, হোল অ্যাবডোমিনি করিয়ে নেবেন। তো তাহলে আপনার এই ইঙ্গুইনাল হার্নিয়ার যে আপনার এই সমস্যাটা, সেটা আপনার রিপোর্টে চলে আসবে, সেটা বোঝা যাবে। যদি সম্ভব হয় রিপোর্টটা করবেন, নয়তো আপনি এমনিতেই এসে একটু চেম্বারে দেখা করবেন। তারপর কি রিপোর্ট করতে হবে বা কিভাবে কি চিকিৎসা হবে আমরা সেটা আপনাকে বলবো। ভারী কোনো কাজ আপনি করবেন না, নিচে বসে কোনো ভারী জিনিস তোলা বা নিচে বসে কোনো কাজ করা, এগুলোকে একটু অ্যাভয়েড করবেন। আচ্ছা, আরও আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোন জেলা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। কোথা থেকে? সোদপুর। সোদপুর।
মানে উত্তর 24 পরগনা থেকে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম। সোদপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা বলুন না, ছেলের কি হয়েছে শুনি আগে। ছেলের ধরা পড়েছে ফ্যাটি লিভার গ্রেড 3, ও বাবা। তারপরে আবার কিডনিতে স্টোন। ছেলে কোনো ওষুধ খেতে চাইছে না, কোনো ওষুধ খায় না, কিচ্ছু না, ওইভাবেই রয়েছে। ছেলের বয়স কত? কি করবো এখন? ছেলের বয়স কত? 38। 38। অনেকের বিভিন্ন এই প্যাথির মানে এই ওষুধের উপর অনেকের মানে ল্যাথার্জি বা অ্যালার্জি আছে, মানে খেতে না চাওয়ার একটা মানসিকতা আছে, কি করবে এখন? কিছুতে কোনো ওষুধ খাবে না। মানে কেন খাবে না? মেডিসিন না খেলে সুস্থ হবে কিভাবে? এমনি এমনি তো গ্রেড 3 ঠিক হবে না। ও ওষুধ খায় না। তো এটা তো কোনো কথা হলো না যে ওষুধ খায় না। আচ্ছা, করে কোনো খাওয়াবো ওকে? বেশ উনি কোনো নেশা করেন কি? না না না, কিচ্ছু না। আচ্ছা, বা বাইরে খাওয়া দাওয়া করেন? না, দেখুন, বাইরের খাবারও খায় না। আচ্ছা, তো গ্রেড 3 ফ্যাটি লিভার এমনি এমনি কিন্তু হয়নি, ঠিক আছে? এরকম নয় যে ও আজকে রাতে ঘুমিয়েছে, কালকে সকালে উঠে ইউএসজি করলো, গ্রেড 3 হয়ে গেলো, সেটা কোনো দিন সম্ভব নয়। গ্রেড 3 ফ্যাটি লিভার মানে এটা কিন্তু লাস্ট, তারপরে কিন্তু গ্রেড 4 এর কোনো গল্প নেই। তারপর কিন্তু লিভার সিরোসিস, মানে লিভার তখন ওনার একদম ড্যামেজ, একদম নষ্ট। এবার যদি আপনার লিভার পাল্টানোর যদি আপনার প্ল্যান থাকে, আপনার কাছে পয়সা থাকে, তাহলে আপনি বসে থাকুন, ওষুধ খাবেন না। কিন্তু ওষুধ না খেলে এটা কোনো রকমভাবেই কিন্তু ঠিক হবে না। হ্যাঁ, কিছুটা ওনার হাতে রয়েছে খাওয়া দাওয়ার মধ্যে কন্ট্রোল করা, কিন্তু এখন উনি যে সিচুয়েশনে রয়েছে সেখানে কিন্তু মেডিকেশনের প্রয়োজন রয়েছে। আপাতত ওনাকে বলবেন খালি পেটে যাতে উনি একদমই না থাকে, বারে বারে খাবে, অল্প অল্প করে খাবে, বাইরের খাওয়া দাওয়া তো টোটালি স্টপ। ঘরেও যে খাওয়া দাওয়া করবে সেটা সেদ্ধ হলে ভালো হয়, নয়তো একদম নর্মাল হালকা পাতলা ঝোল এরকম খাওয়া দাওয়া হবে। কোনো রিচ খাওয়া দাওয়া ওনার একদমই চলবে না। এক্সারসাইজ করতে হবে, শুধু খাওয়া দাওয়া নয়, তার সাথে এক্সারসাইজও কিন্তু মাস্ট, যে কোনো ধরনের এক্সারসাইজ করতে হবে। আরেকটা বোধহয় আপনি বললেন যে রেনাল স্টোনের সমস্যা রয়েছে, জলের মাত্রাটা বাড়াতে বলুন। সারাদিনে 3 থেকে 3.5 লিটার মতো জল খাবে, সেটা যদি একটু গরম জল, ঈষদুষ্ণ গরম জল খেতে পারে খুব ভালো হবে। তো রেনাল স্টোনের জন্য একটু জল বেশি করে খেতে হবে। তারপরও স্টোনের সাইজ কতটা কি রয়েছে সেটা দেখতে হবে। যদি একদম ছোট সাইজ হয় সেটা ইউরিনের সাথে বেরিয়ে যাবে, কিন্তু যদি বড় সাইজ হয় সেটা কিন্তু ইউরেথ্রা দিয়ে পাস করবে না। তো আপনি সোদপুর থেকে ফোন করছেন, মধ্যমগ্রাম চেম্বার আপনার জন্য একদম কাছাকাছি হবে। প্রত্যেক সোমবার এবং শুক্রবার আমাদের সেখানে চেম্বার হয়। ছেলেকে একটু সাথে নিয়ে আসুন, ব্যাপারটা ওনাকে বুঝতে হবে। ওষুধ না খেলে তো কোনো সমস্যারই সমাধান হবে না। তো আর কেউ ভগবান নেই যে আপনি জাস্ট দেখলো বা হাত বুলিয়ে দিল তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? একটু বোঝাতে হবে ওনাকে, আর ট্রিটমেন্টের কিন্তু দরকার রয়েছে এই জায়গাতে, নাহলে কিন্তু প্রচণ্ড ক্রিটিক্যাল হয়ে যাবে ব্যাপারটা। এবং আমার মনে হয় এই বোঝানোর কাজটা আপনার পক্ষে আর করা সম্ভব না, কারণ আপনি চেষ্টা করেছেন, অনেক সময় আপনার কথা হয়তো শুনছে না কোনো কারণের জন্য, তাই অন্য কাউকে দরকার বোঝানোর জন্য। সেটা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আগামী দিনে ওর ট্রিটমেন্ট হবে, ও সুস্থ হবে আশা করা যায়। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি দাঁড়িয়ে মানে রান্না করতে গিয়ে দাঁড়িয়ে থাকতে গিয়ে মনে হয় যেন একদম সারাদিন কাজ করিয়ে করে কিছু অসুবিধা হয় না, তো রান্না করার সময় দাঁড়িয়ে থাকতে গেলে বেশি খুব কষ্ট হয়। বাঁ দিকের কোমরটা মনে হয় যেন আর দাঁড়িয়ে থাকতে পারবো না, বাঁ দিকে কোমরটা আমার খুব মানে ব্যথা হয়, বা মনে হয় যেন আর কোনো বল পাচ্ছি না, দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হয় যেন আমি হ্যাঁ, মানে আপনার ডান দিকে কোমরের সমস্যা রান্না করার সময়? হ্যাঁ, বাঁ দিকে কোমরটা বাঁদিকে মনে হয় কোনো ব্যালেন্স রাখতে পারি না, মনে হয় যেন হয়তো বা পড়ে যাবো, দূর করছে ঠিক এরকম। ঠিক ঠিক। কি কি করা যায় ছোট্ট করে? হ্যাঁ হ্যাঁ, শুনে কোমরের নিন। একটা এক্সরে করান, খুব দরকার রয়েছে। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে না, সারাক্ষণ তো দাঁড়িয়ে রান্না করতে হবে না, একটু বসার জায়গা রাখুন, একটু কাজ করবেন, একটু বসবেন, এরকম রেস্ট করে আপনি কাজটা করুন। আর বর্ধমান থেকে ফোন করছেন, বর্ধমানের 4 তারিখে চেম্বার রয়েছে, আমাদের স্যার থাকবেন, যদি সম্ভব হয় একবার এসে চেম্বার একটু দেখা করুন। আজকে এখানে আমরা শেষ করব, অবশ্যই পরের অনুষ্ঠানে আবারও আগামীকাল দেখা হচ্ছে। নমস্কার।